হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব আকাশে 7টি তারা কবিতাটি, যেটির সম্পূর্ণ বিষয়বস্তু আজকে আমি তোমাদের কাছে তুলে ধরব। এই কবিতাটি লেখা জীবনানন্দ দাশ। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাস্টে কমেন্ট করে দিও। ভিডিওটি শুরু করার আগে চলো আমরা একটু জীবনানন্দ দাশের ব্যাপারে কিছু জেনে নিই। আকাশে 7টি তারা, যিনি লেখক জীবনানন্দ দাশ। ভূমিকা: জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে কবি বুদ্ধদেব বসু বলেছিলেন, তার কাব্য বর্ণনাবহুল, তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল। সমালোচকদের মতে রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি হলেন জীবনানন্দ দাশ। আমি তোমাদেরকে বলে রাখি, জীবনানন্দ দাশ একজন কবি হওয়ার সাথে সাথে তিনি একজন ভালো চিত্রকার। ভিডিওটিকে বেশি বড় করব না, তাই শর্ট করে বলে দিই। এই আকাশে 7টি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচণ্ড আসে যে এই কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালের এক বৈদ্য পরিবারে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্যানন্দ দাশ এবং মা কুসুম কুমারী দেবী। তিনার মৃত্যুবরণ খুবই একটি দুর্ঘটনা, যেটি ট্রামে ধাক্কা লেগে তিনার মৃত্যু হয় 1954 খ্রিস্টাব্দে 14 অক্টোবর কলকাতায় দেশপ্রিয় একটি পার্কের কাছে ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। 1994 খ্রিস্টাব্দে তিনি আহত হন 14 অক্টোবরে, এবং 22 অক্টোবর মধ্যরাতে তিনি মারা যান। তো এটি ছিল জীবনানন্দ দাশের ভূমিকা। চলো এবার গল্পের মধ্যে আসি। আকাশে 7টি তারা, জীবনানন্দ দাশ। তো চলো প্রথমে আমরা প্রথম লাইনটিকে দেখি কি বলছে কবি। এখানে কবি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে, ফুটে আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন আমাদেরকে যে আকাশে যখন 7টি তারা ওঠে তখন কবি ঘাসের মধ্যে বসে থাকে। এটা বোঝার আগে আমাদেরকে এটি বুঝতে হবে যে এখানে আকাশে 7টি তারা বলতে কি বোঝানো হয়েছে। এখানে আকাশে 7টি তারা বলতে বোঝানো হয়েছে বাংলার এক শান্ত সন্ধ্যার ছবিকে। তা চলো আমরা লাইনে যাই। আকাশে 7টি তারা যখন উঠেছে, ফুটে আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ আকাশে যখন 7টি তারা ওঠে তখন কবি সেই ঘাসের মধ্যে বসে থাকেন। 7টি তারা কি কি? চলো একবার আমরা 7টি তারার নামগুলি একবার জেনে নিই। এই 7টি তারার নাম হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। এই 7জন ঋষির নামে নক্ষত্রপুঞ্জের নাম সপ্তর্ষিমণ্ডল। অর্থাৎ এই তারাগুলিকে একত্রে সপ্তর্ষিমণ্ডল বলে ডাকা হয়। তো চলো এবার আমরা বইয়ের লাইনে যাই। চলো তারপর দেখা যাক কবি কি বলছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন কামরাঙা লাল মেঘ, অর্থাৎ কামরাঙা একটি ফল, এবং লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। তোমরা যদি দেখো তাহলে সূর্য যাওয়ার ঠিক একটু আগে তখন দেখবে সূর্যটি পুরো টকটকে লাল হয়ে থাকে, এবং সেটিকে কামরাঙার সাথে তুলনা করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ মৃত মনিয়ার এখানে বলতে মনিয়ার অর্থ হচ্ছে একটা বাদামি রঙের পাখি, যেটি গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে অর্থাৎ সন্ধ্যা যখন নেমে আসে তখন সূর্যর অস্ত যাওয়াকে এখানে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে সাথে তুলনা করানো হয়েছে। তারপর এখানে কবি কি বলছেন চলো দেখি। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। অর্থাৎ যখন সন্ধ্যা নামার আগের সময়টি, মানে যখন সন্ধ্যা নামবে, এক আজব দৃষ্টি দেখতে পাওয়া যায় এবং সেটি খুবই শান্ত এবং নীল হয়ে থাকে আকাশটি। সে শান্ত মুমেন্ট এবং শান্ত দৃশ্যকে কবি এখানে বুঝিয়েছেন যে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এখানে সন্ধ্যা নামার আগের সময়ের আকাশটি যখন নীল হয়ে থাকে তখনকার দৃশ্যকে বোঝানো হয়েছে। তারপর কবি কি বলছেন,
কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এর মানে কি? এখানে কবি বলছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অর্থাৎ দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে, এখানেই কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এটিকে বোঝানো হয়েছে। চলো তারপর দেখা যাক। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, অর্থাৎ এখানে কবি বলেছেন কবির মুগ্ধ চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে এবং তিনি তার চুলের স্পর্শকে অনুভব করতে পারেন। এখানে তিনি তার চুলের স্পর্শকে অনুভব করতে পারেন। তারপরের লাইন চলে দেখা যাক। পৃথিবী কোনো পথে কন্যারে দেখিনি কো। কবি বোঝাচ্ছেন সূর্য অস্ত যাওয়ার পর যেন এক এলোকসী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে এবং তার ছড়িয়ে পড়া চুলে নেমে আসা অন্ধকার সন্ধ্যা, যেটি কবি কোথাও দেখেননি। এখানে কবি এটিকে বোঝাতে চেয়েছেন। চলো তারপর দেখি কবি কি বলছেন। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক রূপসী এলোকসী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে, বাংলার সেই নীল আকাশে, এবং আকাশ থেকে ছড়িয়ে পড়া কালো চুল। এখানে কালো চুল বোঝাতে কবি এখানে কালো সন্ধ্যাকে বোঝানো হয়েছে। এখানে সূর্য অস্ত যাওয়ার পরে সেই কালো সন্ধ্যাকে বোঝানো হয়েছে। চলো তারপরের লাইন দেখা যাক। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন যে কবি জানতেন না যে যখন সন্ধ্যা নেমে আসে তখন প্রাকৃতিক গন্ধ ঝরে, যেমন মাছের আঁশের গন্ধ, কলমি শাকের গন্ধ, ধানের গন্ধ এবং হাঁসের ভেজা পালকের গন্ধ। এগুলি তোমরা আগের লাইনে দেখতে পাবে। তারপরের লাইনে কবি কী বলছেন চলো দেখা যাক। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, স্বরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীরা চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস। মুথা ঘাস এটি এক প্রকার ঘাস যাকে মুথা ঘাস বলা হয়। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। এটি সম্পূর্ণ লাইনটিতে কবি কী বোঝাতে চেয়েছেন চলো শোনা যাক। এখানে কবি বলছেন যে শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন, অর্থাৎ কবি এখানে কবিতাকে গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে অনুভব করেন এবং কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির বিভিন্ন অপূর্ব বর্ণনা দিয়েছেন, যেমন হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, তারপর ধান গাছ, কলমি শাকের গন্ধ। তিনি বিভিন্ন জিনিস দিয়ে এই গল্পটিকে সাজিয়েছেন এবং তিনি এখানে মুথা ঘাস, পুকুরের মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই অর্থাৎ প্রকৃতির সমস্ত কিছু নিয়েই তিনি এই গল্পটিকে বানিয়েছেন। তাই এখানে কবি বলছেন আকাশে 7টি তারা যখন ওঠে ফুটে আমি এই পাইটের। তিনি বাংলার পরিপূর্ণ প্রকৃতিকে নিয়ে গল্পটিকে সুন্দরভাবে সাজিয়েছেন। তো আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এবং এর ওপর যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাইও, আমি তোমাদের জন্য সাজেশন বানিয়ে দেবো।